হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদের দেখাবো প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী। এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে শুরু করে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমি তোমাদের সাজেশন দেখাবো। পৃষ্ঠার নাম্বার হচ্ছে 10। ঠিক আছে, তোমাদের 1 থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত পরীক্ষায় আসবে প্রথম সাময়িক। তো চলো কি কি ইম্পর্টেন্ট আসবে আমি তোমাদের দেখাই, আর আমি তোমাদের পরীক্ষা শুরুতে বলে দিই। তোমাদের হচ্ছে এই যে 50% আসে হচ্ছে এইরকম বইয়ের শূন্যস্থান টিক চিহ্ন এবং প্রশ্ন থেকে, আর 50% আসে হচ্ছে রিডিং থেকে। ঠিক আছে, এই হচ্ছে 100। তো বেশিরভাগ হচ্ছে টিক চিহ্ন, শূন্যস্থান আর ডান বাম মিলকরণ, এগুলো হচ্ছে তোমাদের রিডিং থেকে বেশি আসে, আর প্রশ্নগুলো বই থেকেই দিয়ে দেয়। ঠিক আছে, মানে বই বলতে এই যে এই নিচে যে প্রশ্নগুলো আছে আমাদের, হ্যাঁ, এই যে এইখান থেকে প্রশ্নগুলো দিয়ে দেয়। আর হচ্ছে তোমাদের যে যে শূন্য স্থান বলো, টিক চিহ্ন, এগুলো বেশিরভাগ হচ্ছে তোমাদের উপরের এই যে রিডিং আছে, হ্যাঁ, এই রিডিং থেকে দিয়ে দেয়। বুঝছো, এই জন্য রিডিংগুলো বেশি বেশি করে করবা। রিডিং থেকে কিভাবে প্রশ্ন তৈরি করা হয় সেটাও আমি তোমাদের দেখাবো। তবে আগে এখান থেকে দেখাই টিক চিহ্ন কোন কোনগুলো ইম্পর্টেন্ট। এখানে মাত্র 5টা আছে, তাই 5টা ধরে পড়ার চেষ্টাই করবা। তবে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার। ঠিক আছে, আর 2 নাম্বার। আর এখানে শূন্যস্থান আমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 2 4। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে আমাদের যে ডান বামটা আছে এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। কমপ্লিট করার চেষ্টা করবো, এটা ইম্পর্টেন্ট আছে। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার আর 2 নাম্বার কিন্তু 100% ইম্পর্টেন্ট। আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন আমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 আর 2। এখন আমরা চলে যাবো দ্বিতীয় অধ্যায়ে। তো এখন দ্বিতীয় অধ্যায় দেখায় কিভাবে রিডিং থেকে প্রশ্ন তৈরি করা হয়। আর প্রথম অধ্যায় রিডিং থেকে দেখানো হয় না, রিডিংটা তোমরা পড়ে নিও। তো দেখো এখানে আমাদের, এই দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে দেখো এখানে বলেছে চাহিদা সম্পূর্ণ মানুষ বলি। তো তোমাদের পরীক্ষা আসতে পারে যে চাহিদা সম্পূর্ণ মানুষ কাকে বলে। তো তোমরা উত্তর কি লিখবা? এই যে দেখো, শারীরিক সমস্যার কারণে চলাফেরা ও কাজকর্ম করতে পারে না, তাদের আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ বলি। দেখছো পরীক্ষায় কিভাবে রিডিং থেকে প্রশ্ন আসে এরকম। তো তোমরা কিন্তু এরকম রিডিং থেকে প্রশ্নগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, তো রিডিং থেকে কিন্তু তোমাদের অনেক ধরনের প্রশ্ন আসে, আমি তোমাদের আবারও বলি। আর এখানে দেখো ডান বাম মিলকরণ আছে, এই ডান বামটা করে নিও। ঠিক আছে, এটা 99% আছে, আর উপরে যেগুলো দেখলাম ওটা 100% ইম্পর্টেন্ট, মানে প্রথম অধ্যায়েরটা। তারপরে দেখো আমরা স্কোর করে নিচে চলে যাব। রিডিং থেকে রিডিংটা বেশি করে পড়বো। আমি আবারও বলি, রিডিং থেকে কিন্তু বেশি তোমাদের প্রশ্ন দিয়ে দেয়। দেখো তোমাদের টিক চিহ্ন আসতেই পারে। দেখো এখানে বলেছে একটি পরিবার গঠিত হয়। তোমাদের পরীক্ষা আসতে পারে যে পরিবার গঠিত হয় কাকে নিয়ে। উত্তর কি লিখবা? যে মা বাবা ভাই বোন, এই যে দাদা দাদি চাচা চাচি অন্যান্য আত্মীয় থাকেন, হ্যাঁ, এদেরকে নিয়ে কি হয় যে পরিবার গঠিত হয়। তো এগুলো কিন্তু তোমরা পড়বা। এখান থেকে কিন্তু তোমাদের শূন্যস্থান টিক চিহ্ন বেশিরভাগ দিয়ে দেয়। আর এখান থেকে তোমাদের যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট, এখানে আছে মাত্র দুইটাই কমপ্লিট করবা, বেশি নাই। আর এখান থেকে আমাদের যে শূন্যস্থান ইম্পর্টেন্ট, যে 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার, ঠিক আছে, আর 4 নাম্বারটা। আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট, এখানে মাত্র 2টা আছে, দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, একটাও কমানো যাচ্ছে না। আর বর্ণনামূলক 1 নাম্বার তো 100% ইম্পর্টেন্ট, আর 2 নাম্বারটাও ইম্পর্টেন্ট। এখানে মাত্র 2টা দিয়েছে, এই দুইটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। এখন চলে যাব তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় তোমাদের কি কি ইম্পর্টেন্ট আমি দেখাই। এই যে দেখো এখানে অনেক প্রশ্ন পাবা, যে 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে এই যে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কত সালে। উত্তরে তোমরা কি লিখবা? 1947 সালে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। তারপরে দেখো এখানে আছে এই যে বাঙালিদের মাতৃভাষা বাংলা। তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাঙালিদের মাতৃভাষা কি। এটা কিন্তু টিক চিহ্নে আসতে পারে, 3-4টা অপশন দিবে, তোমরা সঠিক উত্তর লিখবা বাংলা। তারপর দেখো এই যে 1948 সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে কত সালে। এই যে উত্তর লিখবে 1948 সালে। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। তো এগুলো কমপ্লিট করার চেষ্টা করবা। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, রিডিং থেকে বেশিরভাগ আসে। তারপর এখানে আছে এই যে জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন, হ্যাঁ, এই যে ঢাকায় আসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সভায় উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। তো তোমাদের প্রশ্নে আসতেই পারে যে এই যে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন কে। উত্তর কি হবে? যে মোহাম্মদ আলী জিন্নাহ, তার নাম। ঠিক আছে, এটা হবে উত্তর। তারপরে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে তারা মিছিলে
বের হন। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ঢাকার রাজপথে মিছিল বের হয় কত সালে? উত্তর হবে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এগুলো কিন্তু টিক চিহ্ন আকারে বেশি আসে, শূন্য স্থানে বেশি আসে, প্রশ্নে কম আসে। তারপরে তোমাদের পরীক্ষা এই দেখো এখানে লেখা আছে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। তোমাদের প্রশ্নে আসতে পারে যে কয়েকজন শহীদের নাম লেখো। তাহলে উত্তরে কি লিখবা? এই যে শহীদ, কয়েকজন শহীদের নাম লেখো প্রশ্নে আসতে পারে। উত্তরে কি লিখবা? সালাম, বরকত, রফিক, জব্বার। ঠিক আছে, দেখো এখানে কতগুলো প্রশ্ন একটা রিডিং এর মধ্যে। তারপরে দেখো এখানে বলেছে যে ভাষা ভাষার দাবিতে শহীদ হন বলে আমরা তাদেরকে শহীদ বলি। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে আমরা কাদেরকে শহীদ বলি? উত্তরে কি লিখবা? এই যে ভাষার দাবিতে শহীদ হন যারা তাদের আমরা শহীদ বলি। আবার দেখো এখানে আছে এই যে 1956 সালে বাংলা ও উর্দু উভয় ভাষায় পাকিস্তানের রাষ্ট্রসভা হিসেবে স্বীকৃত লাভ লাভ করে। হ্যাঁ, তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানের এই যে উর্দু ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে লাভ করে কত সালে? উত্তরে লিখবা হচ্ছে 1956 সালে। এগুলো কিন্তু টিক চিহ্নে বেশি আসে। তারপর দেখো এখানে আছে 1952 সালে ভাষা শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মিত হয়। তো তোমাদের টিক চিহ্নে এগুলো বেশি আসে। টিক চিহ্নে আসতে পারে যে শহীদ মিনার নির্মিত হয় কত সালে? উত্তর হবে এই যে 1952 সালে। দেখো এই রিডিং এর মধ্যে কতগুলো প্রশ্ন তোমরা পেয়ে গেছো। তো এইগুলো তোমরা করবে, এখান থেকে 100% পরীক্ষায় কমন পড়বে। তারপর দেখো এখানে আমাদের আরো রিডিং আছে যে ভাষা শহীদদের আব্দুস সালাম 1925 সালে ফেনী জেলার লক্ষণপুর গ্রামে বর্তমানে সালামনগর জন্মগ্রহণ করেন। তো তোমাদের প্রশ্নে আসতে পারে যে ভাষা শহীদ আবুল সালাম কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর কি লিখবা? এই যে 1925 সালে। এবং কোথায় জন্মগ্রহণ করেন যদি এটা আসে তাহলে লিখবা লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে এখানে একটা আছে, তা হচ্ছে যে ভাষা শহীদ আবুল বরকত 1900, এই যে আমি দাগ দিয়ে দেখাই, ভাষা শহীদ আবুল বরকত 1927 সালে ভারতের মুর্শিদাবাদ জেলার গ্রামে জন্মগ্রহণ করেন। তো তোমাদের প্রশ্নে আসতে পারে যে আবুল বরকত কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর লিখবা হচ্ছে এই যে 1927 সালে। ঠিক আছে, 1927 সালে লিখে দিবা। আর হচ্ছে যদি বলেন যে কোথায় জন্মগ্রহণ করেন তাহলে লিখবা হচ্ছে এই যে মুর্শিদাবাদ জেলায়। তারপর দেখো এখানে আরো একটা প্রশ্ন আছে যে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ 1926 সালে মানিকগঞ্জ জেলায় পারিল গ্রামে জন্মগ্রহণ করেন। তো প্রশ্ন আসতে পারে যে রফিক উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1926 সালে। টিক চিহ্নে এটা লিখে দিবা, টিক চিহ্নে বেশি আসে আর শূন্য স্থানে। আর যদি বলে যে কোথায় জন্মগ্রহণ করেন তাহলে লিখে দেওয়া হচ্ছে এই যে মানিকগঞ্জ জেলার জন্মগ্রহণ করেন। ঠিক আছে, সরি ওটা তো আগেরটা বলছি। এই যে ময়মনসিংহ জেলার পাচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই যে আব্দুল জব্বার 1919 সালে। তো প্রশ্ন যদি আসে যে আব্দুল জব্বার কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1919 সালে। আর কোথায় জন্মগ্রহণ করেন যদি আসে তাহলে হবে এই জেলার নাম লিখে দেবা। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, আমি আবারও বলি। এই যে স্ক্রল করে নিচে চলে যায়, দেখো এখানে আমাদের আর একটা প্রশ্ন আসে এই যে 1999 সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। তো প্রশ্ন আসতেই পারে যে কত সাল থেকে মাতৃভাষা দিবস স্বীকৃতি পায়? এই যে 1999 সাল থেকে 21শে ফেব্রুয়ারি। এটা কিন্তু টিক চিহ্নে বেশি আসে। তারপরে এখান থেকে করবা যে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা খালি পায়ে প্রভাত ফেরিতে যাই। তো প্রশ্ন আসতেই পারে যে আমরা প্রভাত ফেরিতে কিভাবে যাই? উত্তর হবে কি খালি পায়ে যাই। এই যে এগুলো লিখে দিবা। এখান থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের রিডিং থেকে দিয়ে দেয়। এই দেখো এখানে আমাদের আরো প্রশ্ন আছে। এই দেখো 1971 সালে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন। তো প্রশ্ন আসতে পারে যে শেখ মুজিবুর রহমান কোথায় ভাষণ দেন? উত্তর হবে কি এই যে ঢাকার রেসকোর্স ময়দানে। আর তিনি কত সালে ভাষণ দেন যদি এটা আসে দিবস 1971 সালে 7ই মার্চ মুজিবনগর। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমাদের একটা প্রশ্ন আসে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার
সংগ্রাম। হ্যাঁ, তো এই ভাষণটা কে দেয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের প্রশ্ন দিয়ে আসে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ভাষণ দেন? উত্তর এটা লিখে দিবা যে আমাদের মুক্তির সংগ্রাম, এই যে এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তারপরে এরপর 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে দেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে। তাই 25শে মার্চকে আমরা কালরাত বলি। ঠিক আছে, তোমাদের প্রশ্ন আসতেই পারে যে 25শে মার্চকে কালরাত আমরা কালরাত বলি কেন? তো উত্তর এটা লিখে দিবা, এই যে এখান থেকে লিখবা যে 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে দেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে। তাই 25শে মার্চ রাতকে আমরা কালরাত বলি। দেখছো কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে যে 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তো প্রশ্নে আসতে পারে যে জিয়াউর রহমান কত তারিখে ঘোষণা করেন? উত্তর হবে 26শে মার্চ তারিখে। ঠিক আছে, তো এই যে নিচে দেখো আরো প্রশ্ন আছে, তোমরা এগুলো করে ফেলবা। যে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন। প্রশ্নে আসতে পারে যে মুক্তিযুদ্ধে কত লক্ষ মানুষ শহীদ হন? উত্তর লিখবা 30 লক্ষ। তো রিডিং এগুলো না পড়লে তোমরা জানবা না, রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবা যে রিডিং থেকে এগুলো আসে। তো আমরা স্ক্রল করে নিচে চলে যাই। এই যে দেখো এখানে আমাদের আরো প্রশ্ন আছে। এই যে 1971 সালের 26শে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। তো পরীক্ষা আসতে পারে যে স্বাধীনতার সংগ্রাম কত তারিখ থেকে কবে থেকে শুরু হয়? উত্তর লিখবা 1971 সাল থেকে 26শে মার্চ থেকে শুরু হয়। তারপরে দেখো 10 এপ্রিল 1971 সাল গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। তো পরীক্ষায় আসতে পারে যে এই যে অস্থায়ী সরকার কত সালে গঠিত হয়? উত্তর লিখবা কি এই যে 1971 সালে অস্থায়ী সরকার গঠন করা হয়। তারপরে দেখো এখানে আমাদের নিচে আরো লেখা আছে। এই যে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। এই যে রাষ্ট্রপতি করা হয়। তারপর দেখো এখানে নিচে আমাদের আরো এই যে 1971 সালের 16 ডিসেম্বর তারা আত্মসমর্পণ করেন। তো প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানি বাহিনী কত সালে আত্মসমর্পণ করেন? উত্তর লিখবা কি এই যে 1971 সালের 16 ডিসেম্বর। তারপরে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এই দেখো 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। তো পরীক্ষা আসতে পারে যে আমাদের বিজয় দিবস কত তারিখে? উত্তর হবে কি 16 ডিসেম্বর। এগুলো কিন্তু তোমাদের টিক চিহ্নে বেশি আসে। তারপর দেখো এখানে বলেছে আমরা প্রতি বছর যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করি। তারপরে যে জাতীয় স্মৃতিসৌধ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা করা হয়। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে বিজয় দিবস আমরা কিভাবে উদযাপন করি? তখন তোমরা এই যে এইখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। ঠিক আছে, তো এইগুলো লিখলে আনা। তারপর স্কোর করে নিচে চলে যাই। এই যে এখানে টিক চিহ্ন মাত্র দুইটা আছে, দুইটাই ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে প্রথম তিনটা, আর বর্ণনামূলক হচ্ছে দুইটা আছে, দুইটাই ইম্পর্টেন্ট। তো এখন চলে যাবো অধ্যায় 4-এ। তো অধ্যায় 4 এখানে অনেক রিডিং আছে, রিডিং আর দেখাবো না, এখান থেকে তোমরা কমপ্লিট করে নিবা, কারণ অনেক দেখাচ্ছি রিডিং এর মধ্যে থেকে কিভাবে প্রশ্ন করা হয় আর দেখাবো না, রিডিংগুলো নিজেরা করে নিবা। এখন চলে যাবো একদম আমি প্রশ্নে। এই চলে এসেছি প্রশ্নে। এই যে এখানে আছে দুইটা টিক চিহ্ন, দুইটা ধরেই করতে হবে। আর এখানে ডান বাম মিলকরণ, এটাও 100% ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায় আর হচ্ছে এই অধ্যায়, দুইটা অধ্যায়টা 100% ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে 1 নম্বরটা ইম্পর্টেন্ট, তবে 2 নম্বরটা একটু কম। আর এখানে হচ্ছে 1 নম্বরটা 100% ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের মতো আমাদের সাজেশন। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।